আজকে আমি ভারতকে নিয়ে একটু আলোচনা করব, কারণ ভারতের যে বিষয়গুলো বর্তমান সময়ে চুপ ছিল, সেই জায়গা থেকে আবার নতুন করে তারা কেন জানি বাংলাদেশকে নিয়ে আবার আলোচনা করা শুরু করলো। যদি বলি, আজকে যে রণদীপ জয়সওয়াল মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের, উনি কিন্তু যে আলোচনা করেছে বা যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি থেকে মূলত আমার আলোচনা হবে। উনি একটি সুন্দর কথা বলেছে যে অনুকূল পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশের আলোচনা করা যেতে পারে, বাংলাদেশের সাথে আলোচনা করা যেতে পারে দ্বিপাক্ষিক যেসব বিষয়গুলো, চুক্তিগুলো রয়েছে, সেই সবগুলো বিষয়ে আলোচনা করতে ভারত আগ্রহী। এবং সেই ক্ষেত্রে স্থায়ী কমিটির যে একটি বিষয় উনি তুলে ধরেছে, যে ভারতের যে সংসদীয় স্থায়ী কমিটি এই বিষয়ে কাজ করছে, যে বাংলাদেশের সাথে কীভাবে আলোচনা করা যায় বা এই আলোচনাগুলোকে কীভাবে ফলপ্রসূ করা যায়। এবং সেখানে যে শর্ত বা যে কথাটা উনি বলেছে যে অনুকূল পরিবেশ, আমি অনুকূল পরিবেশ বলতে কি বুঝিয়েছে সেই বিষয়টা আসলে বা এই পুরো বিষয় নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আমি প্রথমে যদি আসি, যে অনুকূল পরিবেশ বলতে উনি বুঝিয়েছে যে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার হবে, এবং সেই আশাটা তারা ব্যক্ত করে। এবং খুব রিসেন্টলি বলা যায় যে ডক্টর ইউনূস এই বিষয়ে বিবৃতি দিয়েছে, এবং বিএনপির সাথে আলোচনা করার মাধ্যমে একটি টাইম পিরিয়ড তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে তাদের একটু এগিয়ে আসা বা কথা বলা, যে বাংলাদেশের অবস্থানকে তারা বোঝার চেষ্টা করছে, সেটা একটা হতে পারে। সেই অনুকূল অবস্থা বলতে তারা হয়তো বা সেটাকে বোঝাতে চাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা এখানে আসতে পারে, যে বাংলাদেশকে আসলে হেয় করার যে জায়গাটা বা পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি যে স্টেপ নেওয়া, বাণিজ্যিক, অর্থনৈতিক যে বিষয়গুলো তারা করেছে গত 8-9 মাসে, সেই জায়গা থেকে তাদের নিজেদের অবস্থানকে হয়তো চেঞ্জ করার চেষ্টা করছে। কারণ তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে একটি ইম্পর্টেন্ট এরিয়া। তারা বন্ধু না করলেও তাদের প্রয়োজনও বাংলাদেশকে রাখতে হবে, এবং বৈরিতা তৈরি করে কোনো লাভ হবে না। এবং আরও একটি বিষয় সেখানে কাজ করছে, যে পাকিস্তান এবং চীনের যে অন্তর্ভুক্তি বাংলাদেশে, সেটাতে আসলে শত্রুদের, তাদের শত্রু যে দেশ, সেই শত্রু দেশের কিন্তু বলা যায় যে স্কোপ করে দেওয়া হচ্ছে, সেই স্কোপ যেন না হয় এবং সেটা যেন তারা আরও কমিয়ে আনতে পারে তাদের মধ্যে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে, সেই জায়গাটাও কিন্তু তৈরি করার চেষ্টা করতে পারে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ভারতের উপলব্ধিটা একটু দেরিতে হলেও হয়েছে। তবে ভারতের কথায় খুব বেশি যে বিশ্বাস করার জায়গা আছে, সেটা আসলে খুবই ডিফিকাল্ট। কারণ হয়তোবা তারা এই সৌহার্দ্যপূর্ণ চেহারা দেখিয়ে কি ধরনের বিরূপপূর্ণ আচরণ করে ভিতরে ভিতরে, সেটা আমরা জানি না। বা তারা যদি এটা ভেবে রাখে যে বাংলাদেশ আগের অবস্থানে রয়েছে, বা বাংলাদেশকে আগের অবস্থান থেকে কুক্ষিগত করার যে চেষ্টা, যে ষড়যন্ত্র, সেই জায়গাগুলো যদি তারা আবার সেই মেজারমেন্ট, সেই মেকানিজম, সেগুলো নিয়ে যদি তারা চিন্তা করে, তাহলে হয়তো বা খুব বেশি একটা এগোতে পারবে বলে আমার মনে হয় না। এখন আমি যদি বলি যে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, কারণ বাংলাদেশকে গুরুত্বপূর্ণ যদি তারা না ভাবে, তাদের একটি বিশাল অঞ্চল, আমি যদি একদম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম অরুণাচল, যদি একদম শেষ যে প্রান্ত উত্তর পূর্ব ভারতের, সেই এরিয়াটাকে যদি চিন্তা করি, একটি বিশেষ জোন বলা যায়, যে যেটা কিনা ভারতের অসহিষ্ণুপূর্ণ আচরণ বা অসহিষ্ণুপূর্ণ সিচুয়েশন তৈরি হয়, যেগুলো কিন্তু ভারতকে কাঁদায়, ভারতের টেনশন তৈরি করে। তো বাংলাদেশকে যদি তারা টেনশন হিসাবে নেয়, তাহলে কিন্তু সেটা কিন্তু তাদের সেই অঞ্চলগুলো টেনশনের কাজ করবে। তো সেই জায়গা থেকে বলা যায় যে তারা এইভাবে চিন্তা করতে পারে যে না, আমরা হয়তোবা সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে, আমি তখন একটা কথা বলেছি যে প্রয়োজন হিসাবে তাদেরকে রাখা প্রয়োজন, সেটা হয়তোবা তারা চিন্তা করতে পারে। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে তাদের যে মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বাংলাদেশ এম্বাসি যে কূটনীতিক রয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং যোগাযোগ করেছে, কথাবার্তা বলেছে। সেক্ষেত্রে কেন্দ্রকে যদি পাশ কাটিয়ে এই আলোচনা করা যায় বা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কেন্দ্র চিন্তা করতে পারে যে না, আমরা হয়তোবা কোনো একটা ভুল করতে যাচ্ছি, যেটার কারণে এমনও হতে পারে যে
আমাদের অবস্থানকে সেই তাদেরকে ওই অবস্থান তৈরি করতে বাধ্য করেছে। কারণ ভারত কেন্দ্র সরকার বরাবরই বাংলাদেশকে শত্রু ভাবাপন্ন চিন্তা করে বিভিন্ন স্টেপ কিন্তু নিয়েছে 5ই আগস্টের পরে। সেটা একটা বিষয়। এবার যদি আমি আসি যে বাণিজ্যিকভাবে খুব তাদের মিডিয়াতে ভয়াবহভাবে একটা প্রচার হচ্ছে যে বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ, যেমন বলতে চাই মেডিকেল যে ট্যুরিজম বিভিন্ন ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু বলা যায় যে একদম পুরোপুরি বন্ধ। সেটার কারণে কিন্তু তাদের কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী এবং সেখানে ট্রাক ড্রাইভার পর্যন্ত আন্দোলন করেছে যে তাদের যে ব্যবসা বা তাদের যে কর্ম বন্ধ হয়ে গেছে, তাদের যাদের ছেলেদের স্কুলে পড়াশোনার যে বেতন তারা সেটা জোগাতে পারছে না, এমন একটা আন্দোলন আমি দেখতে পেয়েছি তাদের মিডিয়াতে। তো সেই জায়গা থেকে বলা যায় যে ভারতের যে ভুল স্টেপগুলো ছিল, যে ভুল স্টেপ হিসাবে বাংলাদেশকে শত্রু ভাবা বা তাদেরকে সাথে এক ধরনের অসহিষ্ণু আচরণ করা এবং আমাদেরকে ভিখারি অথবা আমাদের সাথে দুর্ব্যবহার করা বা আমরা তাদের খাবার যেগুলো বিক্রি করে সেগুলো আমরা নিতে না নিলে হয়তো আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, আমরা দুর্ভিক্ষে পড়বো, আমরা না খেয়ে মারা যাব। তাদের সংবাদ বা তাদের মিডিয়াতে এই ধরনের কথাবার্তা এবং তাদের যে একজোট হয়ে সবাই আমাদের বিরুদ্ধে লেগে গেছে, কিন্তু আলটিমেটলি যে জয়টা আমাদেরই হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে ভারতের সাথে ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক নষ্ট করেছে সেটা তাদের নিজেদের ক্ষতি ডেকে নিয়ে এসছে। কারণ বাংলাদেশ অ্যাজ এ কাস্টমার, আমি যদি সিঙ্গাপুর হিসাবে সিঙ্গাপুরকে যদি বলি, সিঙ্গাপুর দেখেন, সিঙ্গাপুর এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র পানিটা পর্যন্ত কিনে খায়। তো আমি যদি এখন সিঙ্গাপুরকে গরিব দুঃখী ভিখারি এই ধরনের বিষয় কথাগুলো বলি তাহলে আসলে হাস্যকর শোনাবে। তো ভারত সেই জিনিসটাই কিন্তু বা ভারতের মানুষ সেই জিনিসটাই কিন্তু ভুল করে গেছে। তাদের যে শব্দগুলো তারা ইউজ করেছে আমাদের প্রতি, যে আমরা আমরা তারা যদি ভারত আমাকে যদি খাবার না পাঠায় সেক্ষেত্রে আমরা হয়তো বা না খেয়ে মারা যাব, সেই জন্য তারা বন্ধ করে দিয়েছে। তারা এটা বুঝে বিশ্ব বাণিজ্য বা যে ইকোনমিক্সের যে নর্মস, সেই নর্মসটা তারা ভুলে গেছে। তাদের যদিও একজন নোবেল প্রাইজ রয়েছে, পেয়েছেন এই ইকোনমিক্সে সেন, তো সেই তার উচিত ছিল যে বা ভারতের উচিত ছিল এমন একজন লোক থেকে অর্থনীতি বোঝা। আমি অর্থনীতির পাঠ পড়াতে যাচ্ছি না, তবে একদম খুব সহজ ভাষায় যদি বলি যে সেলার এবং কাস্টমার যদি বিক্রি না হয় সেক্ষেত্রে সেলারের ক্ষতি বেশি হয় না কাস্টমারের বেশি ক্ষতি হয়। কাস্টমার তার আরেকটা দোকান বা আরেকটা অপশন তারা খুঁজে নিবে, কিন্তু সেলারের কিন্তু ক্ষতিটা হবে যে কাস্টমার যে আমার সবসময় আমার লয়াল কাস্টমার আমার থেকে সবসময় পণ্য নেয়, আমি ওকে যদি বলি তুমি ভিখারি, তুমি আমার দোকান থেকে না নিলে কোনোভাবেই তুমি খেতে পারবে না, দুর্ভিক্ষ মারা যাবে, এই ধরনের সেলার যদি হয় তাহলে আসলে তার কপালে কি আসে সেটা আসলে আমরা বুঝতে পেরেছি বা বলা যায় যে এটার ফলাফল তারা ভারত বুঝে গেছে। তো এই বিষয়গুলো যে বিষয়গুলো আমি আলোচনা করলাম হয়তোবা সেই জায়গা থেকে ভারতের উপলব্ধি হয়েছে যে না, আমাদের এই সম্পর্কটাকে বন্ধুত্বপূর্ণ না হলেও প্রয়োজনপূর্বক বিষয়গুলো নিয়েও রাখতে পারি। কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবে আমাদের খুবই একটা প্রয়োজনীয় জায়গায় রয়েছে। বিশেষ করে আমাদের যে সেভেন সিস্টারের নাম নিলে ওরা একটু ভয় পেয়ে যায়, আমরা হয়তো বা আক্রমণ করবো, ভেঙে ফেলবো, কেটে ফেলবো, এই ধরনের শব্দগুলো তাদের মধ্যে আসে। কিন্তু আমি বাণিজ্যিকভাবে বলছি যে আমাদেরও কিছু উইন উইন সিচুয়েশন, তোমাদেরও কিছু উইন উইন সিচুয়েশন হবে এবং এই জিনিসটা ভারতের বোঝা উচিত। বাংলাদেশকে কাছে রাখা, বাংলাদেশকে কাছে না রাখলে অন্য কেউ কাছে নেবে এবং সেটা কিন্তু তোমাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি বিপজ্জনক হবে। ভারতের এই জিনিসটা আসলে বোঝা উচিত এবং হয়তোবা এখন তাদের কেন্দ্রে এই বিষয়গুলো বুঝছে। আমি যদি একদম সোজা সাপটা ভাষায় বলি যে দেখেন ইরানের যে বিষয়গুলো ঘটেছে, যে ইরানকে দুটো পাওয়ারফুল দেশ এতটা দমানোর চেষ্টা করেছে কিন্তু দমাতে পারেনি। কেন পারেনি? যে শক্তি, যে মনোবল বা এখনকার যুগ বা এখনের সময় সামরিক শক্তির মাধ্যমে কোনো দেশকে শেষ করে দেওয়া, দমানো এত সহজ বিষয় নয় এবং আলটিমেটলি তাদেরকেই সেই জিনিসটা পোহাতে হয়। ইসরায়েলের মতো দেশ সেই সামরিক শক্তি হারিয়ে ফেলেছে বলেই সেই জায়গায় কিন্তু গিয়েছিল। তো ভারত সেই জায়গা থেকে হয়তো বা শিক্ষা নিয়েছে যেটা বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করা যায়। তার মাধ্যমে পানির যে ইস্যুগুলো, নদীর যে ইস্যুগুলো সেগুলো নিয়ে আলোচনা করা যায় এবং তার মাধ্যমে বাণিজ্যিক উন্নতি এবং যেই মেডিকেল ট্যুরিজমের বিষয়গুলো হয়তো বা তারা বুদ্ধিদীপ্তভাবে আলোচনা করবে এবং তারা সেই মেসেজটা বাংলাদেশকে দিয়েছে। তো
তো আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে এখন আসলে বন্যার সময়, এই সময়টা আগামী 3-4 মাস আমাদের খুব রিস্কি সময় বাংলাদেশের জন্য। সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, এই সময়টাকে আমাদেরকে যে সতর্ক থাকতে হবে। হয়তোবা ভারতের আচরণ কেমন হবে সেটা এই পানির সময়টা বলে দিবে। কারণ আমি কিছুক্ষণ আগে একটি নিউজ পেলাম যে তিস্তার পানি বাড়ছে এবং এটা যদি ভারত কোনোভাবে তাদের ফারাক্কা বাঁধ ছেড়ে দেয়, আবারও সেই দুঃসহ বন্যা বাংলাদেশ বইবে। তো সেই জায়গা থেকে ভারতের স্ট্র্যাটেজি কি, বাংলাদেশের সাথে কিভাবে কমিউনিকেশন করছে এবং সেই জায়গা থেকে ভারত কতটুকু বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে, সেটাই বলে দিবে যে ভারত কতটুকু আগ্রহী বাংলাদেশের প্রতি বা বাংলাদেশের অবস্থানকে পরিষ্কার করার জন্য বাংলাদেশের সাথে কতটুকু সহযোগিতা তারা করছে। সেটার মাধ্যমেই কিন্তু একটা মেসেজ বাংলাদেশে চলে আসবে। এখন আমি যেটা বলে আমি আসলে মূলত শেষ করতে চাচ্ছি, সেটা বাংলাদেশ এখন খুবই চিন্তা ভাবনা করে, এবং ভারতের থেকে কিন্তু একটা মেসেজ এসছে, যেহেতু বাংলাদেশকে অবশ্যই একটু খুব চিন্তা ভাবনার মাধ্যমে এই জিনিসগুলো ডিল করতে হবে এবং কতটুকু প্রোয়েক্টিভভাবে এই কাজগুলোকে এগিয়ে নিবে এবং নিজেদের স্বার্থ উদ্ধারে কতটুকু কূটনৈতিকভাবে নিজেদেরকে মেলে ধরতে পারবে, সেটা হচ্ছে বাংলাদেশের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এবং বাংলাদেশেরও স্বার্থ রয়েছে ভারতের ক্ষেত্রে, সেক্ষেত্রে একদম ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে নিজেদের সার্বভৌমত্বকে বেচে বিক্রি করে সেটা যেন কখনো না হয়। কারণ ভারতের ব্যাপারে যতটাই সৌন্দর্যপূর্ণ আচরণ হোক না কেন, ভারতের ব্যাপারে সাবধানতা রেখেই প্রত্যেকটা ডিসিশন বাংলাদেশ সরকারকে নেওয়া খুবই জরুরি, আমি সেটা মনে করি, যাতে করে আমাদের অবস্থান বরাবরের মতোই যেন শক্তিশালী থাকে। আওয়ামী লীগ সরকারের যে আচরণ ছিল, সেই আচরণপূর্ণ সরকার যেন না হয়। আমাদের যেই ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক, যা ওরা যেটা বলেছে অনুকূল পরিবেশ, আমরাও সেটা বলতে চাই যে আমরা একটা অনুকূল পরিবেশ চাই, ন্যায্যতার ভিত্তিতে একটা পরিবেশ চাই। এবং এই যে সামনে যে বন্যার যে সিজন আসছে, সেই সিজনে তোমাদের যে আচরণ কী হবে, সেই আচরণের উপরে ভিত্তি করেই আসলে এই সম্পর্কটা কতদূর এগোবে সেটা আসলে সময় বলে দেবে। তো আজকে আমি এখানেই শেষ করছি আমার আলোচনা। পরবর্তী ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আপনার মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্ত এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।